এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে লালু মিয়া। লালু মিয়া ওই গ্রামেরই একজন মানুষ ছিলেন। উনি পেশায় ছিলেন একজন ভ্যান চালক। তবে লালু মিয়া কিন্তু নির্দিষ্ট কোনো ওই যাত্রীদেরকে নিয়ে ভাড়ায় খাটতেন না, মানে ভাড়া টানতেন না। উনি মূলত ভ্যানে করে বিভিন্ন মালামাল আনা নেওয়া করতেন। যদি দেখা যেত যে উনি বাড়িতে ফিরে আসছেন, কোনো যাত্রী বাড়িতে ফিরছে, তখন উনি ওই যাত্রী তুলতেন। কিন্তু তার ভ্যানটাকে মূলত যাত্রী পরিবহনে উনি ব্যবহার করতেন না। তো এভাবেই ওনার চলে যাচ্ছিল। তখন উনি বিয়ে শাদী করেননি। ওনার বয়স ছিল তখন মোটামুটি 22-23 বছর বা 25-26 বছর, এমন আর কি, এরকম একটা রেঞ্জের মধ্যে ওনার বয়স ছিল। তো এভাবে চলছিল, কিন্তু এর মধ্যে ঘটে একটি ঘটনা। সেটি হলো, কোনো এক জায়গা থেকে উনি ফিরছিলেন ভ্যান নিয়ে, মানে সেই জায়গাতে মালামাল নামিয়ে দিয়ে উনি ভ্যান নিয়ে রাস্তা দিয়ে ফিরছিলেন। তো হঠাৎ করে পথের মধ্যে উনি একটা জটলা দেখতে পান এবং ওখান থেকে খুব দুর্গন্ধ আসছে। দেখলো যে মানুষ সবাই মুখে কাপড় চোপড় বেঁধে রেখেছে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি একটু গিয়ে দেখে আসি। আর উনি একদম ওনার গ্রামের কাছাকাছি চলে এসেছিলেন। চিন্তা করলেন যে গ্রামের কাছাকাছি, তো এখন মানে এখানে কি সেই জিনিস একটু দেখি। উনি ভ্যান থামান। ভ্যান থামিয়ে যখন ওই ভিড়ের মধ্যে এগিয়ে গিয়ে উনি উকি মারেন, তখন দেখেন ওখানে 3-4 দিনের একটা মূলত পচে গলে যাওয়া একটা লাশ সেখানে আছে। ওখানে পুলিশও দাঁড়ানো আছে। তো উনি সেটা দেখেন। এর মধ্যে একজন বলে ওঠে, এই লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন উনি বুঝতে পারেন না কি ব্যাপার, হঠাৎ করে আমাকে সবাই আমাকে নাম ধরে ডাকছে কেন, যে লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন পুলিশও তার দিকে তাকায়। তখন মূলত লালু মিয়া বুঝতে পারেন যে তাকে আসলে উদ্দেশ্য করে ডাকার উদ্দেশ্য কি, মানুষ কথা বলার উদ্দেশ্য কি ছিল। কারণ হচ্ছে ওই সময়ে মূলত এমন একটা সময় ছিল, সন্ধ্যা লেগে যাচ্ছে ভাব। আর ওই লাশটি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, সেখানে তো পোস্টমর্টেম করার ব্যাপার আছে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না, গরুর গাড়ি, ভ্যান কিছুই পাচ্ছিল না। আর ওখানে বেশ কিছু মানুষ ছিল যারা লালু মিয়াকে চিনত খুব ভালোভাবেই। যেহেতু লালু মিয়া এখানে উপস্থিত, তার ভ্যানও উপস্থিত, এই জন্যই বলে উঠেছে এই লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন পুলিশ ধরে, এই লালু মিয়া চলো। লালু মিয়া বলে কোথায় যাব? বলে এই লাশ নিয়ে এখন হসপিটালে যেতে হবে। অসম্ভব, আমি আমার ভ্যানে লাশ উঠাবো না। তখন বলে যে তোমার যা পারিশ্রমিক হয় তার থেকে আরো অনেক বেশি দেয়া হবে, কিন্তু লাশ নিয়ে যেতে হবে। তখন উনি খুব রিকোয়েস্ট করে থানার ওই পুলিশদের কাছে যে যদি আমি একবার এই ভ্যানে লাশ উঠাই, তাহলে কেউ এই ভ্যানে মালামাল পরিবহন করবে না। বিশেষ করে এই ভ্যানে অনেক ধরনের শাক সবজি, খাবার দাবার, তারপর আরো বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করি। তো গ্রামের মানুষদের মধ্যে যেহেতু কুসংস্কার রয়েছে, এই কারণে এই ভ্যানে তারা কেউ আর মালামাল তুলবে না এবং কেউ এই ভ্যানে উঠবেও না। এমনিতে তো আমি যাত্রী টানি না, এমনিতে উঠবে না। তখন পুলিশ বলে যে না, এটা তো হবে না, তোমাকে যেতেই হবে, কারণ এটা তো আইনের ব্যাপার, আইনকে অবজ্ঞা করতে পারবা না, আমাদেরকে সহযোগিতা তো করতে হবে। যেহেতু আমরাও আইনের লোক, আমাদেরকে সহযোগিতা না করলে তো তোমাকে আমরা অ্যারেস্ট করব। এইভাবে আইনের মার প্যাচ দিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে তাকে বাধ্য করে ওই পচা গলা লাশটি ওই ভ্যানে উঠাতে। ওই পুরনো কাপড় চোপড়, কাঁথা টাথা দিয়ে ওই লাশকে পেঁচানো হয়। তারপর চট বলতে চাটাই আর কি, সেটা দিয়ে, বাঁশের চাটাই, সেটা দিয়ে পেঁচানো হয়। তারপর ভ্যানে উঠাই দেয়। তারপর পুলিশ সাথে সাথে থাকে আর কি, চলে যায় হসপিটালে। তো সেখানকার কাজ সেরে সেখানকার মর্গে যিনি ডোম হিসাবে ছিলেন, ডাক্তার ছিলেন, আইন অনুযায়ী সে কাজ শেষ করে আবার উনি লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন। তবে ওয়াদা মাফিক সত্যি তাকে অনেক টাকা দেওয়া হয়েছে, যেটা ওনার পুরো 1 মাসের ইনকামের সমান।
তো উনি লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন, রাত হয়ে যাচ্ছিল। আর লাশের আত্মীয় স্বজনদের মধ্যে কেউই ছিল না সাথে। তো প্রিয় লিসেনার্স, আপনারা ভাবছেন যে লাশ নিয়ে আসার সময় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। না, কোনো ঘটনা ঘটেনি। একদম স্বাভাবিকভাবে তিনি ওই লাশের আত্মীয় স্বজনের কাছে লাশ বুঝিয়ে দেন। লাশ বুঝিয়ে দিয়ে উনি বাড়িতে চলে যান, একদম স্বাভাবিক। উনি ভ্যান ট্যান খুব ভালো করে ধুয়ে রেখে দেন। পরের দিন উনি ভ্যান নিয়ে আবার বের হন। উনি যে আশঙ্কা করেছিলেন যে ওনার ভ্যানে কেউ উঠবে না বা কেউ মালামাল তুলবে না, সত্যিই তাই। কারণ ওই সন্ধ্যাতেই জানাজানি হয়ে যায় যে ওই লাশটি কে নিয়ে গেছে হসপিটালে, লালু মিয়া নিয়ে গেছে। তো লালু মিয়া নিয়ে গেছে ভ্যানে। ওরে আল্লাহ, ওই ভ্যানে তো আর কোনো মালামাল তোলা যাবে না, তাহলে মালামাল নষ্ট হয়ে যাবে, মালামালে খারাপ পিশাচ জিন লেগে যাবে, সাথে মালামাল পচে যাবে। এই মানে বিভিন্ন ধরনের চিন্তা মানুষের মাথার মধ্যে। এই চিন্তা করে কেউ তার ভ্যানে আর মালামাল তোলে না। এখন ওনার তো রুজি রুটির মাধ্যমেই একটা জিনিসই ছিল, ভ্যান। তো কেউ যদি মালামাল না তোলে ওরা কিভাবে চলবে? উনি প্রচন্ড অর্থ কষ্টে পড়ে যান, কারণ উনি ওই লাশ টেনে যে টাকা উপার্জন করেছেন সেই টাকা দিয়ে আর কয়দিন চলে? নিশ্চয়ই খুব বেশি দিন চলার কথা না। তারপর ভ্যান মেরামত সংক্রান্ত বিষয়, টুকটাক খরচ তো থাকেই। তো এভাবে ওনার ওই টাকাটাও শেষ হতে থাকে, কিন্তু ওনার আর কোনো ভাড়া উনি পান না ওনার ভ্যানের জন্য। এদিকে ওনার কৃষি জমিও নাই যে উনি চাষাবাদ করবেন। শুধু তাই না, এই ঘটনার পরে মানুষ কি করে, ওনাকে এড়িয়ে চলে। কেন জানি এড়িয়ে চলে, উনি বুঝতে পারেন না। কথা বলতে একদম বলে না তা না, প্রয়োজন ছাড়া আসলে ওনার সাথে খুব একটা বেশি মানুষ কথাও বলে না। তখন লালু মিয়া চিন্তা করে যে আমি কি এতটাই অন্যায় করে ফেললাম, একটা লাশকে হসপিটালে নিয়ে তারপর আবার তার পরিবারের কাছে পৌঁছে দিলাম, আইনের যারা রক্ষক তাদের সেবা করলাম, আসলে কি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি? নিশ্চয়ই না। তো উনি চিন্তা করেন যে তাই যদি হয়, যে আমি কোনো অন্যায় না করে যদি মানুষ এভাবে আমাকে শাস্তি দিতে থাকে, তাহলে আমি এক কাজ করে আমি লাশটা নিই, যেহেতু এখানে টাকা বেশি পাওয়া যায়। তখন উনি কি করলেন, স্থানীয় যে থানা ছিল, ওই স্বরূপনগর থানা, সেই থানার পুলিশদের সাথে গিয়ে কথা বললেন যে যদি কোনো লাশ আসে আমাকে সাথে সাথে জানাবেন, আমি লাশ টেনে দেব। তো প্রিয় লিসেনার্স, ওই সময়টাতে কিন্তু বিভিন্ন ধরনের অপমৃত্যু হতো। আজকে যে হয় না তা না, অনেকেই সাপে কেটে মারা যায়, এটা একটা অপমৃত্যু। তারপরে আরো বিভিন্ন ভাবে মানুষ সুইসাইড করে। তো তখন তো গ্রামে পরিবহন বলতে, বিশেষ করে সবাই তো আর লাশ পরিবহন করতো না। তখন সবাই ধন নীলমণি একটা মাত্রই মানুষ ছিল, লালু মিয়া এবং তার ভ্যান। থানার পুলিশদেরও আশ্রয়স্থল ছিল যে এই লালু মিয়া। তো উনি এই লাশটা দেন। এখন লাশ তো সবসময় পাওয়া যেত না, দেখা যাচ্ছে মাসে একটা বা দুইটা এরকম। তবে ওটা দিয়ে যে পরিমাণ আয় হতো সেটা দিয়ে উনি চলতে পারতেন। তো এভাবেই চলছিল। কিন্তু উনি যখন প্রফেশনালি উনি লাশ টানা শুরু করলেন, তখন মানুষ তার সাথে যতটুকু কথা বলতো, তারপরেও সেই কথাটাও এখন পারতপক্ষে আর বলে না। উনি কোনো দোকানে যদি চা খেতে যেতেন, সবাই উঠে চলে যেত। উনি যেই কাপে চা খেতেন, সেই কাপে অন্য কেউ চা খেত না। মনে হতো যে উনি একটা খুব অচ্ছুত একটা মানুষ হয়ে গেছেন আর কি। তো তারপরও উনি বিষয়টা মেনে নিয়েছিলেন, যেরকমটা তো হবেই, উনি বুঝেছিলেন। তো উনি চলছিল এভাবেই, স্বাভাবিক গতিতে উনি ওনার মতো চলছিলেন আর কি। কিন্তু উনি কিন্তু বিয়ে করতে পারছিলেন না বা সংসার জীবন শুরু করতে পারছিলেন না। কারণ হচ্ছে যে প্রথমে তো তার আয় কম ছিল, কিন্তু তারপরে বিয়ে করবেন, মোটামুটি বিয়ের কথাবার্তা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে এই লাশ টানার কারণে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিয়ে, কেউ তো কথাই বলতে চায় না। মেয়ে বিয়ে দেওয়ার কথা তো অনেক পরের বিষয়। তো যাই হোক, এইভাবে চলছিল লালু মিয়ার। এর মধ্যে 1978 সালের মাঘ মাসের কনকনে শীতের সময় ঘটে একটি ঘটনা। তো ওই সময় সকালবেলা পুলিশ খবর পাঠায় ওই স্বরূপনগর থানা থেকে তার বাড়িতে, যে তাড়াতাড়ি রেডি হয়ে ভ্যান নিয়ে যেন চলে আসে, কোনো একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে সেটা উনি জানেন না। তো পরবর্তীতে উনি তাড়াতাড়ি করে চলে যান।
থানায় যাওয়ার পরে পুলিশরা ওই তাকে একটা জায়গায় নিয়ে যায়। উনি গিয়ে দেখেন ওখানে একটা মানে ঘন বাঁশঝাড়, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি এবং কোনো বসতিই নেই। তো লোকমুখে শুনতে পান যে ওই সময়ে এই বাঁশঝাড়ের যে বাগানটি, এটি ছিল ডাকাতদের ঘাঁটি। এখানে বসে তারা ডাকাতির প্ল্যান করত, কোথায় কখন ডাকাতি করতে কোন গ্রুপ যাবে, কতজন যাবে, এবং আবার ডাকাতি সেরে সবাই এসে এই জায়গা মিলিত হবে, লুটের মালামাল ভাগাভাগি করে আবার যে যার মতো চলে যাবে। এটা ছিল ওদের একটা মানে ডিপো, যে এখানে এসে তারা প্ল্যান করবে। তো লালু মিয়া পুলিশদের সাথে ওইখানে গিয়ে দেখে যে আরো কয়েকজন পুলিশ ওখানে আগে থেকে উপস্থিত আছে। ওর একটি লাশ উপর হয়ে পড়ে আছে, এটা একটা মার্ডারের লাশ। আর ওখানে গিয়েই বুঝতে পারে যে এই লাশটি মূলত একজন ডাকাতের। ওরা ওই যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে একজন আরেকজনকে খুন করেছে, ডাকাতির মালামাল নিয়ে বা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে খুন করেছে। তো তখন সে ওই লাশটি মানে উপর হয়ে পড়েছিল, তো লাশটি তখন মানে সোজা করে বলতে আবার সোজা করে দেখে যে চেহারা মানে এটাকে আমরা কি বলি, চিৎ করে শুইয়ে দেয়। তো সবাই দেখে যে তার সমস্ত শরীরে মারাত্মকভাবে জখম করা হয়েছে, মানে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে, মুখ টুক একদম খুব বাজে অবস্থা। তো যাই হোক, লালু মিয়ার যেটা কাজ, লালু মিয়া সেই কাজটি করেন, লাশটিকে ভ্যানে ওঠান, রাতে পুলিশ থাকে, চলে যায় লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘর থেকে কাজ শেষ করে আবার সে ফিরছিল, তবে ওইটা ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। ওই দিন মানে কাজ শেষ করতে করতে দেরি হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই যে উনি যে প্রফেশনালি লাশ টানা শুরু করেছিলেন, এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেনি, মানে একদমই ঘটনা ঘটেনি, যার কারণে ওনার মনের মধ্যে কিন্তু কোনো ভয়ই ছিল না। উনি যে লাশ নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে মানে আসছেন গেছেন, কোথাও কিন্তু কোনো ধরনের ভয়ের ঘটনা, একদম স্বাভাবিক, যার কারণে ভয়ের বিষয়টি আসলে ওনার মাথায় কাজই করে নাই কখনো। কিন্তু সব সময় তো আর একরকম হবে না, এটাই তো বাস্তব, তাই না? এবার সেই ধরনের একটা সিচুয়েশন সামনে চলে আসে। ওই সময় 1978 সালের মাঘ মাসের কনকনে শীতের রাত, আর রাস্তাঘাটও তো ওই সময় এত ভালো ছিল না, মাটির রাস্তা। তবে যেহেতু ওই সময় বর্ষাকাল ছিল, রাস্তা শুকনা ছিল। এখন লালু মিয়াকে একাই যেতে হবে। তো বলে দেয়া হয় যে ওই লাশটির মানে আত্মীয় স্বজন আগে থেকে কবর খুঁড়ে রেখেছে, ওখানে গিয়ে দ্রুত গোসল করিয়েই কবর দিয়ে দিতে হবে। তো লালু মিয়া সেখানে চলে যান। ওই জায়গাটা উনি আগে থেকে চিনতেন গ্রামটি, যে আর কার লাশ সেটাকে বলে দেওয়া হয়েছিল, তার বাড়ির আশেপাশের জায়গা তিনি চিনতেন। তো উনি ভ্যান নিয়ে যখন ওখানে চলে যান, দেখলেন যে সেখানে অল্প কিছু লোক অপেক্ষা করছে লাশের জন্য। লাশটাকে তারা গোসল দেন এবং সবাই মিলে, লালু মিয়া সহ সবাই ওই লাশটিকে কবর দেবেন, মানে এরকম একটা পরিকল্পনা ছিল। তো ওইখানে মূলত যে বিষয়টি হয় আর কি, সেটি হলো যে উনি যখন আসলে লাশ নিয়ে ফিরছিলেন, তখন আনুমানিক ওই সময় আনুমানিক রাত 8টা বাজে। তো উনি যখন লাশ নিয়ে ফিরছিলেন, এমনিতে তো রাস্তা তো ভালো না, মানে মাটির রাস্তা, তো জায়গায় জায়গায় এবড়ো থেবড়ো অবস্থা আছে। তো ওনার কাছে মানে হঠাৎ করে মনে হয় যে তার ভ্যানটা ঝাঁকি দিয়ে উঠছে। তো ঝাঁকি দিয়ে উঠে এইটা কেন? তো উনি প্রথমে ভেবেছেন যে রাস্তা তো মাটির রাস্তা, এবড়ো থেবড়ো আছে বিভিন্ন জায়গায়, তো এই কারণে ঝাঁকি দিয়ে উঠতে পারে। কিন্তু সব জায়গায় তো এবড়ো থেবড়ো না, কিছু জায়গা আছে সমান্তরাল, সেখানেও ঝাঁকি দিয়ে উঠছে। মানে বিষয়টি এরকম যে কোনো মানুষ যদি খুব ব্যথা পায়, ব্যথা পেলে সমস্ত শরীর যেভাবে চমকে ওঠে, মানে নড়ে চড়ে ওঠে, ঠিক তেমনি মনে হচ্ছে যে ওই যে পেছনে থাকা লাশটি, সেই লাশটি নড়ে উঠছে, আর সেই সাথে ওই ভ্যানটাও ওই নড়ে ওঠার কারণে সেই ভ্যানে ঝাঁকি অনুভূত হচ্ছে। তো উনি পেছন দিকে তাকান, দেখেন না সব স্বাভাবিক। উনি ভাবেন যে এটা হয়তো তার মনের ভুল বা এটা হইতেই পারে। উনি আবার ভ্যান চালাচ্ছেন। তো
চালাতে চালাতে মোটামুটি একদম কাছাকাছি, গ্রামের একদম কাছাকাছি চলে এসেছেন। শুরুতেই বলেছি যে ওখানে কিন্তু তার গ্রামের আত্মীয় স্বজন সেখানে ছিল, তাকে আগে থেকে জানানো হয়েছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে দ্রুত কবর, মানে গোসল করিয়ে কবর দেওয়া হবে, সেই প্রস্তুতিও সবকিছু মানে করে রাখা হয়েছে, কবর টবর ঘুরে। এখন উনি প্রায় কাছাকাছি চলে এসেছেন সে লাশ নিয়ে। এখন পেছন থেকে এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে, গড় 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 আওয়াজ। তখন সে কি করে, সে পেছন দিকে তাকায়, সাহস করে পেছন দিকে তাকায়। তখন সে তাকিয়ে দেখে তখন কিন্তু রাত 8টা, মানে একে তো কুয়াশা, তারপর অন্ধকার রাত, আর ওনার ভ্যানের নিচে কিন্তু ওই যে হারিকেন জ্বালানো ছিল, ওই হারিকেনের আলোয় চারদিকে কিছুটা আলোকিত হয়েছে, ওই আবছা আলোতে, কারণ আলো তো নিচ দিকে, উপর দিকে ততটা দেখা যায় নাকি, তারপরে তো মোটা বোঝা যায় আর কি। তো উনি দেখেন যে ওই লাশটি তো মূলত চাটাই দিয়ে বাঁধা ছিল। একটু আগেও, মানে কয়েক মিনিট আগেও উনি দেখেছেন যে চাটাই দিয়ে শক্ত করে লাশ বাঁধা, কিন্তু এখন দেখছেন চাটাই খোলা, ওই লাশটি উঠে বসে আছে এবং তার দিকে তাকায়, মানে তাকানো অবস্থায়। ওই সময়ে মানে অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারছেন যে স্বাভাবিক থেকেই মনে হচ্ছে যে তার চোখ দুটো অনেক বড় বড় এবং লাল টকটকে, আর তার সমস্ত শরীরে যেই জায়গাগুলোতে কাটা হয়েছিল, মানে কোপ দিয়ে তো তাকে হত্যা করা হয়েছে, ওই জায়গাগুলো কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে, ডোম সেলাই করে দিয়েছিল, সেই জায়গাগুলো থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে, আর তার মুখ দিয়ে গড়গড় গড়গড় শব্দ বের হচ্ছে। তো এটা যখন উনি দেখেন, দেখার পরেই প্রচন্ড জোরে এক চিৎকার দেন। আর শীতের রাত তো বুঝতেই পারেন, চারদিকে শুনশান নীরবতা থাকে, ওনার ওই চিৎকার বেশ দূর পর্যন্ত চলে যায়। আর যারা মোটামুটি ওই লাশের দাফন কাফনের জন্য তখন ছিল, ওনারা ওই চিৎকার শুনেছে যে কি হলো, আর চিৎকার তো মোটামুটি পরিচিত পরিচিত লাগে, এটা মনে হয় লালু মিয়ার গলা। তখন তারা মানে খুঁজতে থাকেন, দৌড়ে চলে যেতে থাকেন যে কোথার থেকে আসলো, নিশ্চয়ই লালু মিয়া আসলে নিশ্চয়ই রাস্তাতেই আছে, যেহেতু তার সে ভ্যান নিয়ে আসবে। তখন তার রাস্তা বরাবর দৌড়াতে থাকেন, রাস্তা বরাবর দৌড়িয়ে গিয়ে লালু মিয়াকে ভ্যানের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারা কিন্তু গিয়ে লাশকে একদম স্বাভাবিক অবস্থায় পান, স্বাভাবিক বলতে ওই যে চাটাই দিয়ে বাঁধা অবস্থায়। তা লালু মিয়া সেন্সলেস হয়েছিলেন, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর লালু মিয়া সব ঘটনা খুলে বলেন এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। তো যাই হোক, ওই লাশটার দাফন কাফন করা হয়, সবকিছু স্বাভাবিক। কিন্তু এর পরের দিন থেকে লালু মিয়া ভ্যান চালানোই ছেড়ে দেন, তিনি আর ভ্যান চালান না। এখন উনি কি করে খাবেন, ওনাকে তো আর কেউ কাজও দেয় না, লাশ টানতো। তখন উনি কি করেন, ভিক্ষা করা শুরু করেন। আর এই কারণে উনি আর সংসার জীবনে যেতে পারেননি, উনি বিয়েও করতে পারেননি, এইভাবেই ওনার জীবন কেটেছে। 2022 সালের মাঝামাঝিতে এসে লালু মিয়া স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এর মধ্যে ওনার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেছে কিনা কেউ বলতে পারে না। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় সেটা হলো যে দেখেন ভাগ্য কি একটা জিনিস, যে উনি ওই দিক দিয়ে ভ্যান নিয়ে আসছিল, ওই রাস্তা দিয়ে কোনো কারণে উনি আবার ভ্যান থামিয়ে সেদিকে উকি দিতে গিয়েছেন, তখন উনি ওই একটা সমস্যার মধ্যে ফেসে গিয়েছেন। উনি যদি ভ্যান চালিয়ে চলে যেতেন, তাহলে হয়তো বা পেছন থেকে ডাকাডাকি করলে উনি যদি নাও থামতেন, চলে যেতেন, উনি ওনার মতো করে, কোনো সমস্যা হতো না। কিন্তু এভাবেই মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় নিজের অজান্তেই, কৌতূহলের বশে। প্রিয় লিসেনার্স, উনি যদি ওই দিন ভ্যান না টানতেন, পরবর্তীতে লাশ টানার প্রফেশনে ওনাকে যেতে হতো না। উনি ওই দিন ভ্যান টানার কারণে, বিশেষ করে ওই রাস্তা দিয়ে ভ্যান টানার কারণে ওই লাশটাকে ওনার নিতে হয়েছিল, ভাগ্যের কারণেই বলা যায়, এবং যার ফলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যার মধ্যে উনি পড়ে যান। যতটা না ভয়ের সমস্যার মধ্যে পড়েছেন, তার থেকে বেশি সামাজিক সমস্যার মধ্যে উনি পড়েছেন। আর এই সামাজিক কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে ওনার জীবনটাই নষ্ট হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি